arrays in JavaScript। একটা সিনারিও চিন্তা করুন যে যেখানে আপনাকে ১০ টা ভ্যালু সেভ করতে হবে এবং সেই ১০ টা ভ্যালুকে নিয়ে আমরা কোনো অপারেশন করব। তো আপনি কি করতে পারেন? আপনি সেই ১০ টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে সেই ভ্যালু গুলা সেভ করতে পারেন যাতে পরবর্তীতে আমরা সেই ভ্যারিয়েবলকে কল করে তাদের ভ্যালুকে নিয়ে অপারেশন করতে পারি ম্যানুয়ালি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে যদি আমাদের ১০ টা না বলে আমাদেরকে ১,০০,০০০, হাজার, হাজার, কোটি, কোটি ভ্যালু নিয়ে আমাদের অপারেশন করতে হয়। তো তখন ততগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা তো অসম্ভব। তো তখন আমরা কি করব? এবং সেটার সমাধানই হচ্ছে অ্যারেজ। তো কি এই অ্যারেজ? হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরিয়ার কবির ফ্রম কাইন্ড একাডেমি এবং আজকের সেশনে আমরা জাভাস্ক্রিপ্ট এর অ্যারেজ এর ব্যাপারে জানব। ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শুরু করা যাক। আজকের সেশনের এজেন্ডা কি? আজকের সেশনে আমরা অ্যারেজ এর ব্যাপারে জানবো। সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অ্যারেজ এর ব্যাপারে আরো গভীরভাবে জানবো। জাভাস্ক্রিপ্ট এর আলোকে অ্যারেজ এর ব্যাপারে জানবো। অ্যারেজ এর নিয়ে কিছু অপারেশনস করব এবং সেগুলোকে নিয়ে কিছু এক্সপেরিমেন্টও করব এবং অবশেষে আমরা অ্যারের ইনডেক্স নিয়ে একটা প্রবলেমও সলভ করব। ওকে? ১ম এ জানি অ্যারেজ কি জিনিস? অ্যারেজ এর আক্ষরিক অর্থই হচ্ছে কালেকশন প্রোগ্রামিং এর পয়েন্ট অফ ভিউ থেকে। অর্থাৎ আমাদেরকে যেটা বলা হয়েছিল যে অনেকগুলো ভ্যালু আমাদেরকে সেভ করতে হবে। তো সেই সেভ করা কাজটাই করতে হবে আমাদের অ্যারেজ এর মাধ্যমে। এই অ্যারেজ এর মধ্যে আমরা ভ্যালু গুলাকে সেভ করতে পারব। অ্যারেজ ২ টা প্রপার্টি আছে। একটা হচ্ছে এটা কন্টিজিয়াস মেমোরি সেল ইউজ করে এবং এটা সেম টাইপের ডাটা রাখে। ব্যাপারটা কি? ১ম এ জানি কন্টিজিয়াস মেমোরি সেল কি জিনিস? আমরা যদি বলি যে একটা অ্যারে তাতে আমাদের ৫ টা এলিমেন্ট রাখতে হবে এবং তখন কি হবে কম্পাইলার বা ইন্টারপ্রেটার যাই হোক এক্সিকিউশন ইঞ্জিন সে মেমোরি সেলে ৫ টা এরকম ব্লক নিবে। লেটস সে আমাদের ৫ টা ইন্টিজার রাখতে বলা হয়েছিল। তো এবং ইন্টিজারের সাইজ হচ্ছে ৪ বাইট। আচ্ছা। এবং তখন কি করবে সে আ কম্পাইলার বা প্রোগ্রামিং এর এক্সিকিউশন ইঞ্জিন সে ১ম মেমোরি সেলে এরকম ৪ টা জায়গা নিবে। প্রত্যেকটা পকেটের ধারণ ক্ষমতা ৪ বাইট। কিন্তু এখন কন্টিজিয়াস কথার অর্থ কি? কন্টিজিয়াস কথার অর্থ হচ্ছে যে এই পকেটের লোকেশন যদি হয় পকেট নাম্বার 1 তাহলে এই পকেটের লোকেশন হবে ৪ আর ১ ৫ এবং এরও হবে ৫ আর ৪ ৯ আর এর হবে ১৩। তো এইভাবে কন্টিজিয়াসলি আমাদের পকেটগুলো অ্যাসাইন হয়ে গেল অ্যারের মধ্যে। এখন আমরা কি করতে পারি? আমরা চাইলে যেকোনো সেলে আমরা অ্যাক্সেস করতে পারি। আমাদের ক্ষেত্রে কি হবে? আমরা জাস্ট ১ম এই লোকেশনটাই আমরা জানবো। আমরা পরের স্লাইডে যাই। এই যে, এখানে দেখতে পাচ্ছি যে স্ট্রাকচার, অ্যারে স্ট্রাকচার কি জিনিস? অ্যারে স্ট্রাকচার হচ্ছে যে যখন এক্সিকিউশন হয় তখন অ্যারে কিছু স্পেসিফিক এবং কন্টিজিয়াস মেমোরি সেলকে কনজিউম করে এবং ১ম সেলের অ্যাড্রেস এই যে এক্ষেত্রে এটা হচ্ছে ১ ১ম সেলের অ্যাড্রেসটা আমরা অ্যারে ভ্যারিয়েবলে আমরা স্টোর করতে পারি। ওকে। তো এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আমরা যদি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি লেটস সে অ্যারের নাম দিলাম s এবং s এর মধ্যে যদি আমি ৫ টা ইন্টিজার টাইপের ডাটা রাখতে চাই, তাহলে এরকম ৫ টা পকেট তৈরি হবে। ১৩ আর ৪ ১৭ তো ৫ টা এরকম পকেট তৈরি হবে এবং আমার s এর মধ্যে বেসিক্যালি এই ১ম পকেটের অ্যাড্রেসটা থাকবে। এখন এই অ্যাড্রেস ব্যবহার করে আমরা প্রত্যেকটা সেলে আমরা কিভাবে যাবো? আমরা জাস্ট বলব যে ১ নাম্বার পকেট থেকে আমাকে অ্যারের ২ নাম্বার বা ৩ নাম্বার পকেটে যেতে হবে। এখন সমস্যা হচ্ছে যে অ্যারের প্রত্যেকটা পকেটের নাম্বারিং হয় 0 থেকে শুরু করে। মানে এই পকেটের নাম্বার 0, এই পকেটের নাম্বার 1, 2, 3, 4। তো এখানে আমার সুবিধা কি? এখানে আমার সুবিধা হচ্ছে যদি আমি পকেট নাম্বার ১ এ যেতে চাই তখন আমাদের কি করতে হবে? ইনিশিয়াল পকেট লোকেশন হচ্ছে 1 প্লাস পকেট সাইজ হচ্ছে 4 টাইমস পকেটের ইনডেক্স হচ্ছে 1 তাহলে সেই পকেটের অ্যাড্রেস হবে 1 প্লাস 4 টাইমস 1 which is 5 তার মানে ৫ নাম্বার পকেটে যেতে পারবো। যদি আমাদের ১ নাম্বার ইনডেক্সের পকেটে আমাদের যেতে হয়। সিমিলারলি ২ এর ক্ষেত্রেও একই ক্যালকুলেশন, ৩ এর ক্ষেত্রেও একই ক্যালকুলেশন। তো এইজন্য আমরা অ্যারে ইনডেক্সটা ব্যবহার করতেছি। আচ্ছা। তো এবার আমরা যেটা করব আমরা এই ব্যাপারটাকে সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দেখব। সি ল্যাঙ্গুয়েজ কেন? সি ল্যাঙ্গুয়েজে আমরা মেমোরি অ্যালোকেশন বা মেমোরি রিলেটেড কাজগুলো ম্যানুয়ালি করতে পারি এবং সেগুলো দেখতেও পারি। তো আমরা সি ল্যাঙ্গুয়েজে ওপেন করি। আমি কোড ব্লকসটা ওপেন করি। অলরাইট আমরা
কোড ব্লকস ওপেন করেছি। এখন আমরা কি করব, আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি, ইন্টিজার টাইপের অ্যারে। তো প্রথমে আমরা ইন্টিজার ডিক্লেয়ার করার আগে আমরা একটা জিনিস জেনে নিব, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইন্টিজার টাইপের সাইজ কত হয়। তো আমরা লিখব %d, সাইজ অফ ইন্ট। সাইজ অফ এর মাধ্যমে আমরা একটা ইন্টিজারের সাইজ কত সেটা আমরা জানতে পারি। আমরা যদি বিল্ড এন্ড রান দিই, আমরা দিচ্ছি 4, অর্থাৎ 4 বাইট। এবার আমাদের অ্যারে ডিক্লেয়ার করতে হবে, ইন্টিজার s 4 সাইজের একটা অ্যারে। আমরা লিখলাম 1 2 3 4। আমরা জাস্ট প্রিন্ট করি প্রথম এলিমেন্টটা, %d, 1। ওকে, সমস্যা না। আমাদের এবার যেটা করতে হবে যে আমি প্রথম এলিমেন্টের পকেটের লোকেশনটা জানবো, অর্থাৎ প্রথম এলিমেন্টের মেমোরি অ্যাড্রেস জানবো। তো আমাদের যেটা করতে হবে, তার সাথে এম্পারসেন্ড চিহ্ন দিতে হবে। এই এম্পারসেন্ড এর ব্যবহারটা আমি ভ্যারিয়েবলস লেকচারে দেখিয়েছিলাম। আচ্ছা, তো সেই সাথে আমরা যেটা করতে চাই, আমরা সেকেন্ড লোকেশন অর্থাৎ ১ নাম্বার ইন্ডেক্সে যে আছে তারও অ্যাড্রেস জানতে চাই। থার্ড প্লেসে যে আছে অর্থাৎ ২ নাম্বার ইন্ডেক্সে যে আছে তারও অ্যাড্রেস জানতে চাই। আমরা যদি রান করি, তো দেখুন এই বড় নাম্বারটা দেখার দরকার নেই, লাস্টের ২ টা ডিজিট দেখি। লাস্ট 88 প্লাস 4 which is 92 প্লাস 4 which is 96, অর্থাৎ আমরা কন্টিজিয়াস মেমোরি সেল কনজিউম করতেছি এবং সেখানে আমরা ভ্যালু গুলো রাখতেছি। তো যেহেতু আমরা কন্টিজিয়াসলি মেমোরি সেল গুলো কনজিউম করতেছি, তো অবশ্যই আমরা কি করতে পারি, আমরা এগুলা আমরা পয়েন্টার ব্যবহার করে ইচ্ছামতো যেকোনো একটা লোকেশন চেয়ে আমরা ভ্যালু চেঞ্জ করে দিতে পারি। বেসিক্যালি আমরা যখন ফাংশনের ভিতরে একটা অ্যারে পাস করাবো, তখন সি ল্যাঙ্গুয়েজ এবং জাভাস্ক্রিপ্ট সেও এই লোকেশনটাকে পাস করায় এবং সেই ফাংশনের ভিতরে সেই লোকেশনের যেই অপারেশনটা হয়, অর্থাৎ ফাংশনের মধ্যে যদি আমরা একটা অ্যারে পাস করাই, তাহলে সেই অ্যারেটা মডিফাইড হয়ে যেতে পারবে যদি আমরা মডিফিকেশন করতে চাই। আচ্ছা, তো আমরা লেকচারে ফিরি এবার। তো এবার আমরা জানবো অ্যারেজ ইন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের আলোকে অ্যারেজ এর ব্যাপারটা মোস্ট অ্যাওয়েটেড পার্ট। জাভাস্ক্রিপ্টের আলোকে অ্যারেটা হালকা একটু ডিফারেন্ট এই সেন্সে যে জাভাস্ক্রিপ্টে অ্যারের সাইজটা ফিক্সড নয়। আমি চাইলে ইচ্ছামতো অ্যারেতে এলিমেন্ট আমরা এড করতে পারি, রিমুভও করতে পারি। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা কিছু অ্যারেজ নিয়ে অপারেশনস করব। প্রথমত আমরা অ্যারেতে কোন কোন এলিমেন্ট আছে সেগুলো হচ্ছে আমরা দেখব। তা আমরা ৪ ভাবে সেটা করতে পারি। সিম্পল ফর লুপ দিয়ে, ফর ইচ লুপ, ম্যাপ এবং আদার্স। তো আমরা একে একে দেখি। আমরা এর জন্য যেটা করব, ভিএস কোড ওপেন করব, পাশে ব্রাউজার ওপেন করব, যেটা এতদিন ধরে করে আসছি সেটাই করি আমি। অলরাইট, তো আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করেছি, পাশে ব্রাউজার আছে, লাইভ সার্ভার দিয়ে চলছে এটা, এবং আমাদের একটা স্ক্রিপ্ট ফাইল আছে app.js। এই app.js এ আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলো রাখবো। আমরা আজকে বেসিক্যালি কনসোলে কাজ করব। তো আমি যেটা করব, ইন্সপেক্ট, এবং এটা লার্জ স্ক্রিনে ছিল প্রিভিয়াস লেকচারে, আমরা লার্জ স্ক্রিনের দরকার নেই আমাদের। আমরা ডক টু বটম দিই। আচ্ছা, এবার আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব। অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়? অ্যারে ২ ভাবে ডিক্লেয়ার করা যায়, var s equal to new array। এভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করা যায়। অ্যারের মধ্যে আমরা চাইলে অ্যারের সাইজটা বলে দিতে পারি। যদি আমাদের 4 হয় তো 4। অ্যারে এলিমেন্ট আমরা রাখতে পারি এইভাবে যে s of 0 equal to 99। অ্যারেকে আমরা প্রিন্ট করব কিভাবে? আমরা লিখব console.log s, এই যে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যেহেতু আমি অ্যারের প্রথম এলিমেন্টে 99 রেখে লাস্টের ৩ টা সেলকে এম্পটি রেখেছি, দ্যাটস ওয়াই এখানে আমরা দেখাচ্ছে যে 99, এম্পটি টাইমস 3, অর্থাৎ ৩ টা এম্পটি সেল। অর্থাৎ এই ৩ টা হচ্ছে নাল। তো আমি যদি লিখি s of 1 equal to নাল, দেখি আমাদের কি দেখায়? ট্রু, অর্থাৎ ওটা নাল। ওকে, এটা হলো একটা অ্যারের ডিক্লারেশন ওয়ে। আমরা অ্যারেতে কি করতে পারি? আমরা এর মধ্যে আমরা ভ্যালু গুলো বসিয়ে দিতে পারি। ১ ২ ৩ ৪ ৫, এবং যদি আমি এটা প্রিন্ট করি, এই লাইনটার দরকার নেই। সেভ, দেখুন ১ ২ ৩ ৪ ৫ এভাবে আসলো। আচ্ছা, আমরা আরো কাজ করতে পারি যে আমরা লেটস সে এরকম না লিখে আমরা লিখলাম যে একটা অ্যারে ৬ সাইজের একটা অ্যারে, এবং সেই অ্যারেটা ইনিশিয়ালাইজ হবে সবগুলো 0 দিয়ে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ডট ফিল 0, সেটা করলে আমাদের
6টা 0 চলে এসেছে। অলরাইট। এইভাবে বেসিক্যালি আমরা একটা অ্যারের অপারেশন করতে পারি। তো আরো কাজ করা যেতে পারে। আচ্ছা, ১ম কথা হচ্ছে আমরা অ্যারেতে কোন এলিমেন্ট আছে সেগুলো তো আমরা জানলাম এরকম কনসোল লগ করে। কিন্তু আমাদের তো ফার্দার আরো অপারেশন করতে হবে, তাই না? সেটা আমরা কিভাবে করতে পারি? ১ম এ আমরা অ্যারে ট্রাভার্স করতে হবে। ট্রাভার্স করার অর্থ হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে ভিজিট করা। আমরা আরেকটা অন্য ওয়েতে আমরা অ্যারে ডিক্লেয়ার করব। সেটা হচ্ছে যে এইরকম কিছু না লিখে একটা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড একটা অ্যারে ডিক্লেয়ার করব। সেটা লিখব যে এইভাবে 3rd ব্র্যাকেট শুরু শেষ এবং তার মধ্যে লিখব 5, 4, 5 র‍্যান্ডম কিছু নাম্বারস। সমস্যা না। এবং অ্যারের মধ্যে জাভাস্ক্রিপ্ট এর ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে প্রত্যেকটা যাই আমরা দেখি সবগুলো হচ্ছে একটা অবজেক্ট টাইপের। তাই আমরা অ্যারের মধ্যে যেমন নাম্বার রাখতে পারছি ঠিক তেমনই অ্যারের মধ্যে আমরা স্ট্রিং ও রাখতে পারবো। আচ্ছা, এই স্ট্রিং এর ব্যাপারটা নিয়ে আমরা পরবর্তী লেকচারে জানবো। তো আজকে আমরা জানি যে অ্যারের মধ্যে আমরা স্ট্রিং ও রাখতে পারছি। তো আপাতত আমরা এটা না রাখি, আপাতত এগুলাই থাকুক। এবার অ্যারে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ভিজিট করব কিভাবে? আমরা লিখব ফর লেট। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস জানতে হবে যে এই অ্যারের সাইজ কত? তাই আমরা লিখব console.log s.length, সরি, length। তো এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ৬। তার মানে আমাদের এই অ্যারের লেংথ যতটুকু আমাদের ততবার লুপ চালাতে হবে। আমরা লিখব ফর let n = 0 n less than s.length n++ console.log s of n। এই যে, আমরা দেখতে পাচ্ছি এভাবে চলে আসলো। ওকে। এটা হলো সিম্পল ফর লুপ দিয়ে। আমরা ফর ইচ লুপ দিয়ে আমরা কিভাবে অ্যারে প্রত্যেকটা এলিমেন্টকে ভিজিট করতে পারি? আমরা লিখব s ডট ফর ইচ। ওকে। ফর ইচ এটা একটা এটা একটা ফাংশন। এর মধ্যে একটা কল ব্যাক ফাংশন দিতে হয়। অর্থাৎ এটাও একটা ফাংশনকে প্যারামিটার হিসেবে রিসিভ করে। তো সেই ফাংশনটা আমরা বাইরে লিখতে পারি। ফাংশন f of x একটাই প্যারামিটার সে নিবে। তো আমরা লিখলাম console.log x এবং s ডট ফর ইচ এখানে আমাদের f লিখতে হবে। যেহেতু আমরা না লিখে এটা সেভ করেছিলাম দ্যাটস হোয়াই এরর দেখাচ্ছিল। আমরা সেভ করি, রিলোড, কনসোল, ইয়েস আমাদের কাজ হচ্ছে। অর্থাৎ ফর ইচ অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের উপরে আমরা একটা ফাংশন এপ্লাই করতেছি। প্রত্যেকটা এলিমেন্টের উপর আমরা একটা ফাংশন এপ্লাই করতেছি। অর্থাৎ আ প্রত্যেকটা এলিমেন্ট x, সেই x এর মধ্যে একটা ফাংশন হবে। আচ্ছা, আমরা খুব ভালো হয় যদি এটা আমরা ডিবাগ করে দেখি। এখানে আমরা ব্রেক পয়েন্ট অ্যাটাচ করলাম। রিলোড, স্টেপ ইনটু x = 5 তার জন্য আমরা কোনো একটা অপারেশন করতে পারি। এই যে 5 প্রিন্ট হইলো, 4 প্রিন্ট হইলো, 6 প্রিন্ট হইলো, 2 প্রিন্ট হইলো, 1 প্রিন্ট হইলো। ডান? তো এইভাবে আমরা অ্যারে ফর ইচ এর মাধ্যমে একটা অ্যারের উপর আমরা অপারেশন করতে পারি বা ট্রাভার্স করতে পারি বা যা ইচ্ছা করতে পারি। ওকে। আরেকটা ওয়ে আছে। আচ্ছা, ধরুন আমাদের এই অ্যারেটা এরকমই থাকবে কিন্তু আমরা আরেকটা মডিফাইড অ্যারে চাই। এমন একটা অ্যারে যাতে প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমরা ২ বৃদ্ধি করে দিব। এবং সেই অ্যারেটা আমরা নতুন একটা ভ্যারিয়েবল এ রাখবো। তো তার জন্য আমরা যেটা করব যে var v = s.map, ওই যে যেটা বলছে ম্যাপও একটা কল ব্যাক ফাংশন লাগে তার। তো সেই কল ব্যাক ফাংশন লেটস সে এইটা এবং console.log না লিখে আমরা লিখব return x + 2। আচ্ছা, এবার এখানে এই এটা বসিয়ে দিলাম। সেভ। আচ্ছা, আমাদের ব্রেক পয়েন্ট অ্যাটাচ করা ছিল। আমাদের ব্রেক পয়েন্টের দরকার নেই। আচ্ছা, আমরা এবার কনসোলে v টা প্রিন্ট করি। তো আমরা লিখব console.log v সেভ এবং আমাদের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু ১ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, আরো একটা ওয়ে আছে যার মাধ্যমে আমরা অ্যারেকে ট্রাভার্স করতে পারি। আচ্ছা, তার আগে একটা জিনিস যেটা হচ্ছে যে এই ম্যাপ এটা ২ টা প্যারামিটার নিতে পারে। এই ফাংশনের ভিতরে। একটা হচ্ছে সেই এলিমেন্টটা এবং আরেকটা হচ্ছে ইনডেক্সটা। এনডি। আমি বললাম যে যদি ইনডেক্সে যদি ইভেন নাম্বার হয় তাহলে আমাদেরকে ২ ইনক্রিমেন্ট করো, আদারওয়াইজ আমাদের ইনক্রিমেন্ট করার দরকার নেই। তো আমরা যেটা করতে পারি যে আমরা লিখব ইফ
ইন্ড মডুলো 2 যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদেরকে 2 বাড়াতে হবে, ইকুয়াল টু 0 রিটার্ন x প্লাস ইকুয়াল টু সরি x প্লাস 2 এলস রিটার্ন x। এবং আমরা যদি প্রিন্ট করি কনসোল ডট লগ ভি এবং তার নিচে কনসোল ডট লগ এস, আমরা দেখতে পাচ্ছি যে ইভেন নাম্বার গুলাই আপডেট হয়েছে। তো এর মাধ্যমে আমরা সেই এলিমেন্টও নিতে পারি, আমরা ইন্ডেক্সও নিতে পারি, দুটো একসাথে নিতে পারি। এবং আরেকটা ওয়েতে আমরা ফর ইটারেট করতে পারি অ্যারে, সেটা হচ্ছে যে ফর লেট এন অফ এস, এর মাধ্যমে আমরা আর কি ইটারেট করতে পারি। আমরা লিখতে পারি কনসোল ডট ডট লগ এন এন্ড উই আর ওয়ার্কিং। আচ্ছা, তো অ্যারেতে আমরা চাইলে এলিমেন্ট পুশ করতে পারি। তার আগে আমি এই লাইনটা লিখি কনসোল লগ এস, আমাদের এই ফাংশন দরকার নেই, আমরা একটা অ্যারেতে একটা এলিমেন্ট অ্যাড করতে পারি। তো তার জন্য আমাদের লিখতে হবে যে এস ডট পুশ, লেটস সে আমরা 11 অ্যাড করব, তাহলে 11 অ্যাড হয়ে গেল, আমাদের লাস্টে এই যে 11 অ্যাড হয়ে গিয়েছে। আমরা লাস্টের এলিমেন্টকে ডিলিটও করতে পারি। তো তার জন্য আমাদের লিখতে হবে এস ডট পপ। আচ্ছা, এই পপ মেথডটা কি করে যে সে লাস্টের এলিমেন্টটা রিমুভ করে সেটা আমাদের রিটার্ন করে। তো এটা আমাদের ক্ষেত্র বিশেষে দরকার হয়। তো আমরা সেটা নিই, সমস্যা কি, var x equal to s dot pop এবং কমা x। তো আমরা দেখতে পাচ্ছি যদি সরি যদি রান করি, এই যে লাস্টে এলিমেন্ট 11 রিমুভ হয়ে গিয়েছিল এবং সেটা এখানে আছে। আমরা প্রথম এলিমেন্টটা রিমুভ করতে পারি var y equal to s dot shift, এটা প্রথম এলিমেন্টকে রিমুভ করে রিটার্ন করে। তো আমরা সেটা এখানে লিখতে পারি কনসোল s y এবং যদি রান করি, আমাদের ডিবাগারের কারণে এটা হচ্ছে, আমাদের ব্রেক পয়েন্টের দরকার নেই, আমরা জাস্ট রিফ্রেশ দিই। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম এলিমেন্ট ছিল 5, সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। তো এর মাধ্যমে আমরা অ্যারেতে একটা এলিমেন্ট পুশ করতে পারি, পপ করতে পারি, যা ইচ্ছা করতে পারি। এবং একটা অ্যারের মধ্যে আমরা যা ইচ্ছা রাখতে পারি, কারণ অ্যারের জাভাস্ক্রিপ্টে সবকিছু এটা একটা অবজেক্ট। তো আমি যেটা বলেছিলাম যে ফাংশন একটা অবজেক্ট টাইপের ডেটা। তো অ্যারের মধ্যে চাইলে ফাংশনও রাখা যায়। আমরা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল লিখি var আচ্ছা, আমরা অ্যারের মধ্যে আমরা একটা অ্যারে পুশ করি s ডট পুশ, একটা অ্যারে লিখলাম 1 2 3 4 এবং ওইটাই আমরা প্রিন্ট করি। কাম অন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে একটা এলিমেন্ট আছে অ্যারে 4। আমরা এইখানে এই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটার মাধ্যমে আমরা এই অ্যারেটাকে এক্সপান্ড করতে পারি। এক্সপান্ড করে এর ভিতরে কি আছে সেটা আমরা দেখতে পারি। অলরাইট। এইভাবে হচ্ছে আমরা অ্যারের এলিমেন্টকে ট্রাভার্স করতে পারি, ভিজিট করতে পারি, অ্যারের এলিমেন্ট পুশ করতে পারি, পপ করতে পারি, যা ইচ্ছা করতে পারি। আমাদের আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে অ্যারে সর্ট করা। অর্থাৎ এই যে 5 4 5 উল্টাপাল্টা একটা অর্ডারে আছে, আমরা চাচ্ছি যে এটা ইনক্রিজিং অর্ডারে থাকুক। অর্থাৎ ১ম এ ১, তারপরে ২, তারপরে ৪ ৫ ৬ এভাবে থাকুক। তো তখন আমাদের যেটা লিখতে হবে, আমাদের লিখতে হবে s ডট সর্ট, সরি সর্ট। আচ্ছা, এখন এই সর্ট কি করবে? সর্ট একটা ফাংশন নিবে। সেই ফাংশনে ২ টা প্যারামিটার থাকবে, a এবং b। এর কেন? কারণ হচ্ছে যে আমাদের সর্ট করতে গেলে আমাদের ২ টা এলিমেন্টের মধ্যে যেকোনো ২ টা এলিমেন্টের মধ্যে কম্প্যারিজন করতে হবে। কম্প্যারিজন করে দেখতে হবে যে কোন এলিমেন্টটা কোন এলিমেন্টের আগে যাবে আর কোন এলিমেন্টটা পরে বসবে। তাই আমাদেরকে একটা ফাংশন সে নিবে। ওকে। তো সেই ফাংশন আমরা বাইরে লিখতে পারি ফাংশন কম্প্যারিজন a, b। আচ্ছা, আমরা চাচ্ছি যে এই অ্যারেটাকে আমরা বড় ছোট থেকে বড় আকারে সাজাতে। তাই আমাদের লিখতে হবে রিটার্ন a মাইনাস b। তো এখান থেকে কি হবে যে যদি a যদি ছোট হয় এবং b যদি বড় হয় তাহলে এটার একটা নেগেটিভ নাম্বার রিটার্ন করবে। নেগেটিভ নাম্বার রিটার্ন করার অর্থ হচ্ছে যে সেই ২ টা নাম্বার সলভ করার দরকার নেই। আচ্ছা, a হচ্ছে ১ম এলিমেন্ট, b হচ্ছে দ্বিতীয় এলিমেন্ট। ১ম এলিমেন্ট, দ্বিতীয় এলিমেন্ট কি? a হচ্ছে এমন একটা এলিমেন্ট যার ইনডেক্স b এর ইনডেক্সের চেয়ে ছোট। অর্থাৎ a যদি হয় ৫ তাহলে b হইতে পারে ৬। a যদি হয় ৫ তাহলে b হতে পারে ৬। তো এখন যদি ৫ থেকে ৬ বিয়োগ করি তাহলে আমাদের আসবে -১।
-1 থেকে আমরা বুঝবো যে এই ফাংশন জাভাস্ক্রিপ্টটা বুঝবে যে ৫ এবং ৬ এর মধ্যে সোয়াপ করার দরকার নেই। অর্থাৎ এমনটা করা যাবে না যে ৫ ৬ এর জায়গায় আসবে, ৬ ৫ এর জায়গায় আসবে। এমনটা করা যাবে না। তাহলে তো সর্ট হইল না। দ্যাটস ওয়াই এভাবে লিখতে হবে এবং এই ফাংশনটাই আমরা এই সর্ট এর মধ্যে আমরা দিব কম্প এবং আমরা অবশ্যই সেই অ্যারেটাকে প্রিন্টও করব। এই যে। আচ্ছা আমাদের এই লাইনটার দরকার নেই আমাদের। আমাদের পপ এরও দরকার নেই, পুশ পপ এর দরকার নেই। এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যারেটা সর্টেড হয়ে গেছে ছোট থেকে বড়। আমরা বড় থেকে ছোট যদি করতে চাই তাহলে আমাদেরকে জাস্ট এটা উল্টায় দিতে হবে। b - a করতে হবে। করলে আমাদের অপোজিট ভাবে সর্টেড হয়ে গেল। তো এটা হচ্ছে যে অ্যারের কিছু বেসিক অপারেশনস যার মাধ্যমে আমরা অ্যারেকে ইউজ করতে পারি। অ্যারে ইউজ করে প্রত্যেকটা এলিমেন্টের উপরে আমরা কোনো অপারেশন করতে পারি। যেমনটা আমরা দেখেছিলাম যে ফর ইচ এর মধ্যে কোন প্রত্যেকটা অপারেশন করা ইত্যাদি, ইত্যাদি। ওকে। এবার আমরা লেকচারে অলরাইট। তো আমরা জেনেছিলাম অ্যারের অপারেশনের ব্যাপারটা। এবার আমাদের জানবো যে একটা অ্যারে ফাংশনের ভিতরে পাস করতে হয় কিভাবে? এটাই ইম্পোর্টেন্ট জিনিস। বিকজ আমরা জেনেছি যে অ্যারে হচ্ছে কালেকশনস অফ কন্টিজিয়াস মেমোরি সেলস। তো এই একটা কন্টিজিয়াস মেমোরি সেলের কালেকশন যদি একটা ফাংশনে পাঠাই তাহলে সে কিভাবে সেই ফাংশনটা রিসিভ করবে এবং সেই ফাংশনের ভিতরে আমরা অ্যারেকে মডিফাই করতে পারবো কিনা বা মডিফাই করলে সেই অ্যারেটাই চেঞ্জ হয়ে যাবে কিনা। তো এই কিছু কোয়েশ্চেন আমাদের মাথার মধ্যে আসে। তো সেটাই আমরা কি করব সেটা আমরা কোড করে দেখব। তো তার আগে আমাদের কিছু জানতে হবে বেসিক। সেটা হচ্ছে যে আমাদের যখন একটা অ্যারেকে একটা ফাংশনের ভিতর পাস করতে হয়, লেটস সে আমাদের একটা ফাংশন f সে হচ্ছে যে একটা প্যারামিটার নেবে s। s হচ্ছে একটা অ্যারে। তো আমাদের যদি এই ফাংশনের ভিতরে যদি একটা অ্যারে পাস করতে হয়, তাহলে সেই ফাংশন বেসিক্যালি রিসিভ করে এই অ্যারের ১ম ইনডেক্সের অ্যাড্রেস এবং সে সেই অনুযায়ী যদি আমাদের সেই অ্যারেটাকে যদি আমাদের আপডেট করতে হয়, তো তাহলে কি হবে? সেই মেমোরি সেলে যেয়ে সেই ভ্যালু গুলাকে চেঞ্জ করে দিবে সেই এই ফাংশনটা। দ্যাটস হোয়াই এই অ্যারেটাই পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যাবে। তো ঐজন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সেটা আমরা দেখব। তো আমরা আবার VS কোডে ফিরে যাই। আচ্ছা। আমরা VS কোডে ফিরে এসেছি। এইবার আমরা যেটা করতে যাচ্ছিলাম যে একটা ফাংশনের ভিতরে অ্যারে পাস করার ব্যাপারটা। ওকে, তো আমরা VS কোডে ফিরে এসেছি। তো এবার আমরা যেটা করব যে একটা ফাংশনের ভিতরে অ্যারে পাস করব। আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করি ফাংশন f of s। আমরা লিখব f of 0 equal to 99। আমরা এখানে কনসোলে s টা প্রিন্ট করব এবং এই ফাংশনটা কল হওয়ার পরে f of s ফাংশনটা কল হওয়ার পরে আমরা এইটা আবার করব। সরি f নয় এটা s হবে। সেভ করলাম। তো এবার দেখুন আমাদের এখানে কি হচ্ছে। আমরা ১ম এ যখন এই অ্যারেটা প্রিন্ট করেছি তখন নরমালি যেরকম ছিল সেরকমই প্রিন্ট হয়েছে। এবার যখন আমরা ফাংশনটা কল করলাম, সেই ফাংশনের ভিতরে s0 = 99 এটা আমরা সেভ করে দিয়েছি। দেওয়ার পরে সেই ফাংশনের বাইরে যে যখন এই একই অ্যারেটাকে আমরা কল করলাম, তখন আমরা পাচ্ছি 99। অর্থাৎ এই ফাংশনটা কি করছে, ফাংশনের ভিতরে যখন অ্যারে পাস করে আমরা মডিফাই করেছি তখন টোটালি অ্যারেটাই পার্মানেন্টলি মডিফাই হয়ে গিয়েছে। তো এমনও হইতে পারে যে আমরা এটা চাই না। আমরা টেম্পোরারিলি একটা উম অ্যারেকে নিয়ে কাজ করব। কিন্তু সেই অ্যারেটাকে পার্মানেন্টলি মডিফাই করব না, টেম্পোরারিলি মডিফাই করব। তো তখন আমাদের যেটা করতে হয় যে এই অ্যারেটার একটা কপি করা, কপিড ভার্সন অর্থাৎ কপিড ভ্যারিয়েবল আমাদের ফাংশনে পাস করতে হয়। তো আমরা একটা অ্যারে কিভাবে কপি করতে পারি? তো তার জন্য আমাদের লিখতে হয়, এটা না লিখে আমাদের লিখতে হবে থার্ড ব্র্যাকেট শুরু শেষ ডট s। তো এটার মাধ্যমে আমরা একটা অ্যারেকে কপি করতে পারি। তো আমরা সেটা প্রিন্ট করি যে ডট s দিয়ে আমরা কি বুঝাই? ডট s যদি আমরা রান করি, এই যে এই অ্যারেটাই হচ্ছে ভেঙে ভাগ হয়ে গেল। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যারেটা কিন্তু এবারে মডিফাইড হয়নি। কারণ ডট s দেওয়ার অর্থ হচ্ছে যে এই অ্যারেটার একটা কপি সম্পূর্ণ আলাদা জায়গায় যেটা মেমোরি লোকেশন আছে, সেইখানে একটা সেই অ্যারেটা জেনারেট হয়ে সেটা ফাংশনের ভিতরে গিয়েছে। দ্যাটস ওয়াই এই অ্যারেটা মডিফাইড হয়নি। এই অ্যারেটা মডিফাইড হয়নি। সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যে অ্যারেটা মডিফাইড হয়নি। আচ্ছা। ডট s এটা যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করে দিই, তাহলে আমরা একটা অ্যারেই পাচ্ছি। তো সেটাই আমরা এখানে করেছি। অলরাইট।
তো এইটার মাধ্যমে এইভাবে আমরা একটা অ্যারেকে ফাংশনের ভিতরে পাস করাতে পারি। পাস করিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, তো আমরা অ্যারে এবং ফাংশন কলিং এর ব্যাপারটা জানলাম। এবার লাস্ট আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে যে অ্যারে ইনডেক্স নিয়ে কাজ করা। একটা অ্যারের তো ইনডেক্স আছে। তো আমরা চাইলে সেই প্রত্যেকটা অ্যারে ইনডেক্সকে আমরা লজিক্যালি ব্যবহার করতে পারি কোন কাজ করার জন্য। তো আমরা বলেছিলাম একটা প্রবলেম সলভ করব। তো প্রিভিয়াসলি রিকারশন এর লেকচারে আমরা ফিবোনাচি নাম্বারটা রিকার্সিভলি কল করেছিলাম। রিকার্সিভলি কল করে সেই ফিবোনাচি নাম্বারটা জেনারেট করেছিলাম। তো আমরা সেই রিকারশন ট্রিটা যদি আমরা একটু রিকল করি, তো আমরা যদি ফিবোনাচি অফ 4 যদি আমরা 3 3 যদি আমরা করতে চাই, তো তাহলে আমাদের কি করতে হবে? f of 3 কল করবে f of 2 কে, f of 2 কল করবে f of 1 কে, f of 1 1 রিটার্ন করবে, f of 2 আবার কল করবে f of 0 কে। এবং f of 3 আবার কল করবে f of 1 কে। এখন সমস্যা হচ্ছে f of 1 তো কল করা হয়ে গিয়েছে। তারপরে যদি আমি আবার কল করি তাহলে এর তো টাইম ওয়েস্ট হচ্ছে। কারণ f of 1 তো আমরা কল করে ফেলেছি। তা আমরা কি কোনভাবে এই স্টেটটাকে সেভ করতে পারি? তো সেটাই আমরা করব এই ফিবোনাচি সিকোয়েন্সের অ্যারেজ এর মাধ্যমে। তো আমাদের স্ট্র্যাটেজিটা থাকবে এরকম যে আমাদের অ্যারে থাকবে। যেহেতু আমাদের ৩ লেংথের অ্যারে আমরা চাচ্ছি। তো সরি ৩ টা এলিমেন্ট নিয়ে আমাদের অ্যারেটা চাচ্ছি। তো আমাদের অ্যারে সাইজ হবে ৪। কারণ 0 থেকে শুরু হচ্ছে। তো 0, 1, 2, 0, 1, 2, 3, 4 সমস্যা না। তো 0, 1, 2, 3 এবার আমরা এটা একটা কাজ করতে পারি। আমরা যেটা করব, এবার আমাদের কাজ থাকবে যে আমাদের f of 3 বার করতে হবে। f of 3 বার করার জন্য আমাদের f of 2 জানতে হতো। f of 2 জানার জন্য আমাদের f of 1 এবং f of 0 জানতে হতো। f of 1 এবং f of 0 এর ভ্যালু আমরা জানি which is 1 and 1 এবং f of 2 এর ভ্যালু আমরা কিভাবে জানবো? f of 2 এর ভ্যালু জানবো যে f of 2 হচ্ছে f of 1 এবং f of 0 এর যোগফল। তাহলে 1 + 1 which is 2। f of 3 টা কিভাবে জানবো? f of 3 হচ্ছে f of 2 এবং f of 1 এর যোগফল। তাহলে 2 + 1 which is 3। যদি আমাদের 4 জানতে হয় তাহলে ৩ আর ২ ৫। তো এইভাবে আমরা একটা ফিবোনাচি নাম্বারকে আমরা অ্যারেজ এর মাধ্যমে কাজটা অনেকাংশে কমিয়ে ফেলতে পারি। কারণ যদি আমাদের সংখ্যা যদি আরো বড় হয়, তখন আমাদের অনেক বেশি রিকারশন করতে হবে, অনেক বেশি টাইম ওয়েস্ট হবে সেক্ষেত্রে। তো সেটাই সেই অপ্টিমাইজেশনটা আমরা ব্যবহার করব এইখানে যে প্রি ক্যালকুলেশন এর মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো। তো আমরা সেটাই আমরা করি VS কোড দিয়ে। অলরাইট। এবার আমরা যেটা বলেছিলাম সেটা আমরা করব। তো var s equal to initially ১ নাম্বার ইনডেক্সে 1, ২ নাম্বার ইনডেক্সে 1 দ্যাটস ইট। এবার আমাদের ফর লুপ চালাতে হবে। আমরা ৩ টা এলিমেন্ট আ সরি f of 3 অর্থাৎ ৩ নাম্বার ফিবোনাচি নাম্বারটাকে আমরা ক্যালকুলেট করব। ফিবোনাচি 0 ৩ নাম্বার এলিমেন্টটা। তা আমরা লিখব ফর আমাদের হচ্ছে 0 এবং 1 ক্যালকুলেট করা আছে। তাহলে আমাদের লুপটা শুরু হবে ২ থেকে n equal to 2, n less than equal to আচ্ছা ৩ আমরা 4 দিই না হলে একটু মজা থাকে না আসলে। সরি n প্লাস, প্লাস। এইবার আমাদের যেটা করতে হবে var current equal to s of n minus 1 plus s of n minus 2 এবং এইটাই আমরা অ্যারেতে পুশ করে দেব। তাহলে s ডট পুশ কার। এবার আমরা যদি প্রিন্ট করি console.log s দেখতে পাচ্ছি 1 1 2 3 5। আমরা যদি আরো বেশি করতে চাই 6 যদি করতে চাই তো আমরা দেখতে পাচ্ছি ৮ আর ৫ ১৩ ৫ আর ৩ ৮। তো এইভাবে আমরা ফিবোনাচি নাম্বারটাকে আমরা ফর লুপ দিয়ে অ্যারেজ এর মাধ্যমে করতে পারি। আচ্ছা। আমরা ব্যাপারটাকে আরো মজারভাবে করতে পারি এবং এটা আমাদের বেসিক্যালি লাগবেও। সেটা হচ্ছে আমরা যদিও এখানে ফিবোনাচি নাম্বারটা অ্যারেজ এর মাধ্যমে ডিক্লেয়ার কাজ করা আছে। তো আমরা এইভাবে না করে ফর লুপ এর মাধ্যমে না করে আমরা অ্যারেজ ব্যবহার করব ঠিকই কিন্তু ফর লুপ এর মাধ্যমে ব্যবহার না করে আমরা রিকারশন এর মাধ্যমে ব্যাপারটা করব। কিন্তু আমরা চেষ্টা করব আমাদের রিকারশনটা যেন কমে আসে। তাই আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব যে নিউ অ্যারে
অফ লেটস সে 5 না আমরা 7 লিখি, সমস্যা নেই। এবং ইনিশিয়ালি থাকবে -1। আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা যখন একটা ফাংশন কল যখন আমরা করে ফেলবো, লেটস সে আমাদের f(3) অর্থাৎ ফিবোনাচি 3 যখন আমরা ফাংশনটা কল করে ফেলবো, তখন সেই ফিবোনাচি 3 টাকে আমরা সেভ করে রাখবো যাতে পরবর্তীতে আমাদের সেই কাজটা আবার করতে না হয়। তাই আমরা সেই ফাংশনটাকে আমরা এভাবে লিখবো, ফাংশন ফিবোনাচি অফ n x লিখি। আমরা কি করব, আমাদের ইনিশিয়াল লাস্ট স্টেট যদি আমাদের x যদি 1 হয়, তো আমাদের যদি x 1 হয় অর্থাৎ এটা বেস কেস, আমাদেরকে যেটা করতে হবে ফিবোনাচি অফ x = 1 এটা আমাদের বলে দিতে হবে। দিয়ে আমাদেরকে রিটার্ন করতে হবে। রিটার্ন 1 এবং else if x = 2, সরি 0, ফিবোনাচি অফ x = 0, x না লিখে আমরা ফিবোনাচি অফ 0 = 0 লিখতে পারতাম, 0 = 1 লিখতে পারতাম, সমস্যা নেই। রিটার্ন 1। আচ্ছা, এটা তো গেল। আদারওয়াইজ যদি 1 না হয়, 2 না হয়, আদারওয়াইজ তাহলে আমরা দেখব যে এই ফাংশনটা আগে কল করা হয়েছে কিনা। সেই ফাংশনটা আগে কল করা হয়েছে কিনা সেটা আমরা জানবো কিভাবে? আমরা জানবো যদি সেই ফাংশনটা কল করা না হয়ে থাকে তাহলে তততম নাম্বারে এই অ্যারে s এর ভ্যালু -1 হবে। তাই আমরা লিখব যে ইফ s of x equal to সরি নট ইকুয়াল টু -1, তার মানে এই ফাংশনটা আগেই কল করা হয়ে গিয়েছে। এই স্টেটে আমরা অলরেডি এসেছিলাম। আমাদের রিটার্ন করতে হবে রিটার্ন s of x। এলস যদি আমাদের কল করা না হয়ে থাকে, এলস রিটার্ন এস, তখন কি করতে হবে আমাদের, যেহেতু কল করা হয়নি তখন আমাদের যেটা করতে হবে s of x ইকুয়াল টু ফিবোনাচি অফ x -1 প্লাস ফিবোনাচি অফ x -2। যেহেতু কল করা হচ্ছে তাহলে সেই ভ্যালুটাকে আমাদের সেভ করতে হবে। দেন আমরা সেটা রিটার্ন করব, রিটার্ন s of x। আচ্ছা, এবার আমরা ফাংশনটা কল করি। ফিবোনাচি অফ 4 এবং অবশ্যই আমাদের প্রিয় বন্ধু ডিবাগার আমরা ব্যবহার করব। সোর্সেস app.js এবং এখানে আমরা ব্রেক পয়েন্ট এড করব। আমরা এটা লার্জ স্ক্রিনে নিয়ে যাই, নিয়ে যেয়ে আমরা রিলোড করব। আচ্ছা, আমরা স্টেপ ইনটু দিলাম এবং আমাদেরকে এই অ্যারেটাকে আমরা ওয়াচে রাখবো। তাহলে আমরা লিখবো এগুলো এগুলো থাকবে না, ওয়াচে থাকবে s। তো এখন ইনিশিয়ালি এটা ফাঁকা আছে, মানে সবগুলোই -1 আছে। ওকে, এবার স্টেপ ইনটু দিলাম x = 1 নয়, 0 নয় এবং কে আমরা x = 4 কে আমরা কলও করিনি কখনো। তাহলে আমাদের রিকারশন করতে হবে, x = 3 আমাদের কল করা হয়নি কখনো। তাহলে x3 x2 কে কল করবে, x = 2 কে কল করবে। আচ্ছা, এরপর এরপর x = 1 ও কল করা হয়নি। তাই আমরা কল করব x = 1 এর জন্য ট্রু হচ্ছে, তাহলে ফিবোনা ও সরি, আমরা এটা ভুল করেছি। ফিবোনাচি ফিব অফ x নামে কেউ নাই, s হবে এটা। মাই ব্যাড। তো আমরা ডিবাগারটা এখনই স্টপ করে দেব। ফিবোনাচি নয়, আমাদের s এর নাম হচ্ছে s। এটা আমরা ভুল করেছি। আই এম সরি ফর দ্যাট। ইন্সপেক্ট, আমরা আবার রিলোড দিব। সোর্সেসে যে রিলোড এন্ড ডিবাগার এখানে অ্যাটাচড হয়ে গেল। স্টেপ ইনটু এবং আমরা স্টেপ ইনটু দিব। x = 2 হলো, আমরা ওয়াচে এইটা ছিল, s এর এটা ছিল এবং x যখন 1, তো তখন আমাদের এইটা 1 হয়ে গেল। আচ্ছা, তো এখানে আমাদের একটা ভুল আছে। তো এই ভুলটা আমরা এক্ষুনি দেখব। বেসিক্যালি ভুল নয়, আসলে ভুল নয়। আমাদের কাজটা ঠিকই হবে। x = 0 যখন হবে তখন এটা তো এক্সিকিউট হবে না। x = 0 যখন, তখন সেটা এক্সিকিউট হবে। এই যে 1 হয়ে গেল। এবার আমরা রিটার্ন করব। x = 2 এর জন্য আমরা সেই ভ্যালুটা সেভ করে দিব। যে 2 এর জন্য ভ্যালুটা সেভ হয়ে গেল এবং সেটা আমরা রিটার্ন করব এখানে। x = যখন 3 হলো,
এক্সিকিউট যখন 3 হলো তখন এই পার্টটা এক্সিকিউট হয়ে গেছে। এবার এই পার্টটা এক্সিকিউট করতে হবে। তো এক্সিকিউট যখন 1 তো তখন সেটা যদিও কল হয়ে গেছে তো এটা করলেও আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, ফিবোনাচি অফ 3 আমরা সেটা সেভ করে রেখেছি 3 এরপর এবার এক্সিকিউট 4 যখন হবে তো তখন সে কি করবে? ফিবোনাচি অফ 2 কে কল করবে এবং সেটা তো আমরা ভিজিট করে ফেলেছি। সেইজন্য আমরা 2 এখানে পেয়ে গিয়েছি তাই আমরা রিটার্ন করব। আচ্ছা, এটা তো আমাদের এখানে দরকার নেই। এটারও দরকার নেই। where am I going? তো এইভাবে বেসিক্যালি আমরা ফিবোনাচি নাম্বারকে ক্যালকুলেট করতে পারি আমরা রিকার্শন এর মাধ্যমে। জাস্ট ইন্সপেক্ট এ যাই যে কনসোল আমাদের ডিবাগার এই মুহূর্তে দরকার নেই। কনসোলে যাব যে আমরা লিখব console.log s এবং আমাদের ফিবোনাচি অফ সরি ফিবোনাচি অফ 6 আমাদের লাগবে। সেভ করলাম। কনসোলে গেলাম। দেখতে পাচ্ছি আমাদের এই অ্যারেটা তৈরি হয়ে গিয়েছে। এবং ফাংশন কলটাও ইকুয়ালি হয়েছে এবং সেই সাথে অ্যারেটাও তৈরি হয়ে গিয়েছে। তো এর মাধ্যমে বেসিক্যালি আমরা এক ঢিলে ২ পাখি মারতে পারি যে আমাদের ইমিডিয়েটলি একটা ফিবোনাচি নাম্বার বের করে দাও। সেই সাথে কি করবা যে আমাদের এন্টায়ার একটা অ্যারেটাও তৈরি করে দাও। তো এর মাধ্যমে আমরা কি করতে পারি যে অ্যারেটা যদি প্রিভিয়াসলি বিল্ট নাও থাকে তা সত্ত্বেও আমরা সেটা পাবো। আর বিল্ট যদি থাকেও তা সত্ত্বেও আমরা সেটা পাবো। কারণ হচ্ছে যে যদি আমরা যদি আবার ফিবোনাচি 6 যদি কল করি তখন কি হবে? সে এই অংশটা দেখবে ফলস, এই অংশটা দেখবে ফলস, এই অংশটা দেখবে ট্রু। তখন সাথে, সাথে সে ফিবোনাচি অফ 6 এটা রিটার্ন করে বের হয়ে আসবে। আমাদের আর কোনো ফাংশন কল হবে না। তো এর মাধ্যমে আমরা অনেক ভালোভাবে অপটিমাইজ করতে পারি এই কাজটা করে। সো অলরাইট, দ্যাটস ইট গাইস। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ নেক্সট টাইম।